যে জীবন ফড়িংয়ের দোয়েলের, মানুষের সাথে তার হয় না কো দেখা, কিন্তু সত্যিই যদি দেখা হয় তাহলে কেমন ব্যাপার হতে পারে ভেবে দেখেছেন? ভাবেননি তো? বেশ, তাহলে আজ ভাবতে চলেছেন। আসলে ফড়িং কিংবা অন্য প্রাণীদের জীবন আমাদের থেকে ঢের বেশি বিপদ সংকুল। খাদ্য শৃঙ্খলে তারা নিচের দিকে হওয়ায় বেঁচে থাকার জন্য প্রতি মুহূর্তে লড়াই করতে হয় তাদের। কিন্তু মানুষের জীবনে অন্য এক বিপদ অপেক্ষা করে থাকে, যা পোকামাকড়ের জীবনে নেই। কি সেই বিপদ, এবং আমাদের কোথায় টেনে নিয়ে যেতে পারে সে? এই সব প্রশ্নের মীমাংসা করতে আজ আমরা যাব এক কাজ পাগল বিজ্ঞানীর ল্যাবরেটরিতে। কিন্তু না, গল্পের শুরুতেই অতিলৌকিক কোনো যন্ত্র আবিষ্কার করছেন না তিনি, বরঞ্চ জড়িয়ে পড়ছেন এক লৌকিক যন্ত্রণায়। শুনতে থাকুন পল আর্নস্টের কাহিনী দি ওয়াইফ অফ দি ড্রাগন ফ্লাই অবলম্বনে যে জীবন ফড়িংয়ের। আজ আবার কাজ আছে তোমার? স্ত্রীর গলা শুনতে পেয়ে সিঁড়ির দিকে ফিরে তাকালো মৃন্ময়। খানিকটা বিরক্তই হলো সে যে এখন ল্যাবরেটরির দিকে যাচ্ছে সেটা তনিষা দেখে ফেলুক তা একেবারেই চায়নি মৃন্ময়। হ্যাঁ, কাজ তো থাকবেই। তনিষার মনে সন্দেহটা জাগিয়ে দিতে পেরেছে মৃন্ময়। তাতে অবশ্য খানিকটা লাভই হয়েছে। ডাক্তার বলেছে তোমার এখন পুরোপুরি রেস্ট দরকার, তার বদলে কী সব আজগুবি এক্সপেরিমেন্ট নিয়ে মেতে রয়েছো সারাদিন। আচ্ছা, আমি ঠিক কি নিয়ে এক্সপেরিমেন্ট করছি তোমার জানতে ইচ্ছা করে না? তনিষা উত্তর দেয় না। এই লোকটাকেই যে সে 6 বছর আগে বিয়ে করেছিল সেটা মাঝে মাঝে মনেই হয় না তার। স্ত্রীর দিকে একবার তাকায় পর্যন্ত না। সারাক্ষণ ল্যাবরেটরিতে ঢুকে কী সব গবেষণা আর মোটা মোটা বই নিয়ে সময় কাটানো, এর বাইরে আর কোনো কিছুর দিকে নজরই নেই। ডাক্তারের কথা একটু বেশি মন দিয়ে শোনার দায় তোমার আছে, আমার নেই। ব্যঙ্গের স্বরে কথাটা বলে মৃন্ময়। মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, কাল বাড়ি ঢোকার আগে বাগানের দরজায় দাঁড়িয়ে ডাক্তারের সঙ্গে তোমার যা কথা হয়েছে তার সবটাই আমি শুনেছি। শুনেছো যখন তখন এটাও নিশ্চয় জানো তোমার এত জেলা যাওয়ার মতো কোনো কথা আমরা বলিনিও। না, বলনি, তবে এটুকু তুমি অস্বীকার করতে পারবে যে গোপনে গোপনে ডাক্তারকে তুমি ভালোবেসে ফেলেছ? তনিষা প্রসঙ্গটা নিয়ে আর এগোতে চাইল না, ভুরু কুঁচকে বলল, আচ্ছা, তুমি সেখানে না থেকেও আমাদের কথা শুনলে কেমন করে? মৃন্ময় খেঁকিয়ে ওঠে। খুব অসুবিধা হয়ে গেছে না? বুঝি বুঝি, তোমার মনে ভয় আছে। বাগানের আশেপাশে কোথাও গা ঢাকা দেওয়ার মতো জায়গা নেই, কোথাও লুকিয়ে পড়ার মতো খোপ নেই। তাও তোমাদের রসালাপ শুনে ফেললাম কি করে, তাই না? হ্যাঁ, তুমি কিছু যন্ত্রের কারসাজি করে রেখেছো না ওখানে? তনিষার গলা এতক্ষণে কিছুটা শান্ত হয়ে এসেছে, তার বদলে একটা কৌতূহল দানা বাঁধছে সেখানে। না, কোনো যন্ত্র লাগাইনি আমি। কিন্তু না বাবু, কীভাবে তোমাদের কথা শুনতে পেয়েছি সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই। তবে আমি এও জানি আজ তুমি তার সঙ্গেই দেখা করতে যাচ্ছ। দেখো, তোমার যা বিশ্বাস করতে ইচ্ছা হয় করো, তবে এটাও জেনে রেখো ডাক্তারের সঙ্গে আমার মেলামেশার একটা কারণ তোমার খেয়াল রাখা। উনি বলেছেন এইভাবে তুমি সারাক্ষণ যদি ল্যাবরেটরিতে পড়ে থাকো তাহলে নার্ভের আরও ক্ষতি হবে তোমার। এই মুহূর্তে আমি হুট করে মরে গেলে দেখবো কত তোমার চিন্তা আমাকে নিয়ে। বন্ড কোথাকার। যাও যাও, দেখা করে এসো ডাক্তারের সঙ্গে। তবে তার আগে শুনে রাখো, যতই আস্তে কথা বলো না কেন আমি কিন্তু সব শুনতে পাবো। আর কথা না বাড়িয়ে সামনে দরজা দিয়ে বেরিয়ে যায় তনিষা। মৃন্ময় কিছুক্ষণ বেড়ালের মতো চেয়ে থাকে তার দিকে। তনিষার শরীরটা দরজা দিয়ে বেরিয়ে যেতেই পা চালিয়ে বেডরুমে ঢুকে আসে সে। এ ঘরের দেওয়ালে নরম প্যাড লাগিয়ে সাউন্ড প্রুফ করা হয়েছে। একটা ভিতরে ঢোকার দরজা, অন্য একটা দরজা দিয়ে লাইব্রেরিতে যাওয়া যায়। লাইব্রেরিতে ঢুকে দরজাটা বন্ধ করে দিল মৃন্ময়।
মোট 2টো তালা লাগিয়ে দিল দরজায়। এভাবে লক করলে একটা মাছির পক্ষেও বাইরে থেকে ঘরের ভিতরে আসা সম্ভব নয়। তনিষা পোকামাকড়ে ভীষণ ভয় পায়। খানিকটা সেই কারণেই ঘরটা এমন আঁটো সাঁটো করে বন্ধ করার ব্যবস্থা। ঘরের মাঝখানে পড়ার টেবিলের পাশে রাখা চেয়ারে কিছুক্ষণ বসে রইল মৃন্ময়, কিন্তু কোনো বই হাতে নিল না সে। তার বদলে টেবিলের ড্রয়ার খুলে একটা কাঠের বাক্স বের করে আনল। বাক্সের গায়ে মশারির জালের মতো কিছু ফুটো আছে। খুব সাবধানে বাক্সটা খুলল সে, যেন বাক্সের ভিতরে যে আছে তাকে কোনোভাবে আহত করতে চায় না। না, বাক্সের ভিতর বাসিন্দা বহাল তবিয়াতেই আছে। খোলা জায়গা দিয়ে ডানা মেলে কিছুটা উপরে উঠে এলো প্রাণীটা। একটা বড় সড়ো চেহারার গঙ্গা ফড়িং। মৃন্ময়ের মুখ থেকে একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। পকেট থেকে একটা ঘড়ি বের করে সামনের টেবিলে রাখল সে। তনিষার সঙ্গে দেখা করতে ডাক্তার ভদ্রের 3টে আসার কথা। দেখা করার ব্যাপারে কখনো দেরি করে না ভদ্র। মৃন্ময় ঠিক করলো একেবারে 3টের সময় বাগানের দরজার কাছে উপস্থিত হয়ে তাদের গোটা কথোপকথনটাই নিজের কানে শুনবে। আগের অভিজ্ঞতা থেকে সে দেখেছে বদলটা হতে মোট মিনিট 10 সময় লাগে। অর্থাৎ 3টে বাজার 5 মিনিট আগে ঘর থেকে বেরোলেই যথেষ্ট। ভালো করে প্ল্যান ছকে নিল মৃন্ময়। এ কাজে যে কতটা রিস্ক থাকতে পারে সেটা তার থেকে ভালো কেউ জানে না। ঘরে ফিরে আসতে কয়েক মিনিট দেরি হলেই কি বিপদ হতে পারে সেটা ভেবেই মৃন্ময়ের রক্ত হিম হয়ে গেল। কিন্তু না, নিজের আবিষ্কারের উপর পূর্ণ আস্থা আছে তার। গঙ্গা ফড়িংটার দিকে একবার ভালো করে চেয়ে সমস্ত মনোসংযোগ বুকের একেবারে মাঝামাঝি জড়ো করল মৃন্ময়। মনে হলো ধুক ধুক করে নিজের হৃৎপিণ্ডের শব্দ কানে আসছে। নার্ভের গতি বেড়ে উঠছে ক্রমশ। মোটামুটি হার্ট রেট 100-র কাছাকাছি নিয়ে যেতে হবে। তারপর একটু একটু করে কমতে শুরু করবে সেটা। একসময় কমতে কমতে একেবারে শূন্য হয়ে যাবে। বিজ্ঞান বলে হৃৎপিণ্ডের স্তব্ধ হয়ে যাওয়া মানে মৃত্যু। প্রথমবার যখন মৃন্ময় এক্সপেরিমেন্টটা করেছিল তখন বোধহয় কয়েক সেকেন্ডের জন্য মরেই গেছিল সে। কিন্তু কিছুক্ষণ পরেই আবার নিজে থেকে চোখ খুলে গেছিল মৃন্ময়ের। অবাক হয়ে চারদিকে চেয়ে দেখেছিল ওর শরীরটা হালকা হয়ে গেছে। একটা ছোট কালো গুবরে পোকায় পরিণত হয়েছিল ওর শরীর। মৃন্ময় ভেবে চিন্তে দেখেছিল পোকাটাই ওর জীবন বাঁচিয়েছে। তবে ঠিক জীবন নয়, ওর আত্মাটাকে ধারণ করে রেখেছে পোকাটার শরীর। সেই প্রথম মৃন্ময় বুঝতে পেরেছিল চাইলেই নিজের আত্মাটাকে মানব দেহ থেকে বের করে জীবজগতের যে কোনো ক্ষুদ্র প্রাণীর মধ্যে ভরে দিতে পারেও। তবে আত্মাটাকে বের করার পর যদি সামনে কোনো ছোটোখাটো প্রাণী না পায় তাহলে তক্ষুনি নেমে আসবে মৃত্যু। ধীরে ধীরে হৃৎপিণ্ডের শব্দ ক্ষীণ হয়ে আসছে মৃন্ময়ের। সেকেন্ডগুলোকে দীর্ঘ মনে হচ্ছে। গঙ্গা ফড়িংটা ঘরময় উঠতে শুরু করেছে এতক্ষণে। যেন বুঝতে পেরেছে কাঁচের জানলা ভেদ করে সে পালাতে পারবে না। ধীরে ধীরে সে গিয়ে বসল টেবিলের উপর বসে থাকা মানুষটার কপালের কাছে। মৃন্ময়ের হৃৎপিণ্ডের শব্দ এবার বন্ধ হয়ে গেল। আর কোনো প্রাণের লক্ষণ নেই তার শরীরে। ঠিক যেন একটা পাথরের মূর্তি বসে আছে টেবিলে। সেই মৃতদেহের কপালের উপর বসতেই যেন বুদ্ধিমান হয়ে উঠল ফড়িংটা। জানলা দিয়ে পালানোর চেষ্টা করার বদলে শরীর বেয়ে মাটির কাছাকাছি নেমে এলো সে। মাটিতে একটা 1 ইঞ্চির ফাঁক খুঁজে পেয়ে এগিয়ে গেল সেটার দিকে। ফড়িং সাধারণত স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, কিন্তু এই ফড়িংটার কোনো অসুবিধা হলো না হাঁটতে। ফাটল বেয়ে সে নেমে এলো
একতলার ঘরে। এই ঘরের একটা জানলা খোলা। হাজারটা ভাগে বিভক্ত ফড়িংয়ের চোখ যে কোনো বস্তুকে মানুষের থেকে কয়েক গুণ বেশি খুঁটিয়ে দেখতে পারে। একটু উড়ে জানলার কাছে নেমে কয়েক পা হেঁটে গেল ফড়িংটা। তারপর খোলা জানলাটা দিয়ে ডানা ছড়িয়ে দ্রুত উড়ে গেল বাইরে। ভীষণ তাড়া আছে তার। 10 মিনিট, মোট 10 মিনিট নিজের শরীরের বাইরে থাকতে পারবে মৃন্ময়। বেঁচে থাকতে গেলে 10 মিনিটের মধ্যে নিজের শরীরের ডান দিকের কপালের কাছাকাছি ফিরে আসতে হবে তার আত্মাকে। গ্রীষ্মের বাতাসে গাছপালার ফাঁক দিয়ে এত দ্রুত উঠতে লাগলো ফড়িংটা যে তার ডানাগুলোকে আর দেখাই গেল না। মৃন্ময়ের বাড়ি থেকে বাগানের দরজাটা মোট 50 গজ দূরে। সেটা পেরিয়ে আরও কিছু দূর গিয়ে জঙ্গলের সীমারেখা বরাবর ডাক্তার ভদ্রের গাড়ি দেখতে পেল সে। একটা মেহগানি গাছের পাশে দাঁড় করানো আছে গাড়িটা। ডানায় ভর করে সেদিকে এগিয়ে গেল সবুজ ফড়িং। ডাক্তার ভদ্রের বয়স 40-এর কাছাকাছি। রাশভারী চেহারা, রোদে পোড়া গায়ের রং। একটা মোটা গোঁপ আছে। মুখের মাঝ বরাবর লম্বা খাড়া নাক। এখন তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে তনিষা। কি একটা বিষয় নিয়ে আলোচনা করছে দুজনে। দুজনের মাথার উপর ঝুলে থাকা একটা শাখার উপর গিয়ে বসলো ফড়িংটা। দেখো, আমি যা বলছি সবার ভালোর জন্যই বলছি। এসব কথা বলো না, ভালো লাগে না আমার। তাছাড়া জানি না কি করে আমরা যা বলি মৃন্ময় সব শুনতে পায়। তোমার মনের ভিতরে সংকোচ আর ভয়টাকে এভাবে ব্যবহার করতে চাইছো। তাকিয়ে দেখো, এখানে চারিদিকে কারো পক্ষে লুকিয়ে থাকা সম্ভব নয়। কি করে আমাদের কথা শুনবে বলো তো? তাহলে বাগানের গেটে দাঁড়িয়ে আমরা যা বললাম সব শুনলো কি করে? অসম্ভব, মোটেই শোনেনি। আমি বলছি শুনেছে। একটু আগে তুমি যা বলেছিলে সব হুবহু শুনিয়েছে আমাকে। একটু ভাবুক দেখায় ডাক্তারকে। তাহলে মাইক্রোফোন জাতীয় কিছু লুকিয়ে রাখে হয়তো। ওসব কিছু না। তাহলে উড়ে গিয়ে অন্য একটা ডালে বসে ফড়িংটা। ডাক্তার তনিষার আরও কাছে এগিয়ে আসে। দেখো তনিষা, তোমাকে ওই লোকটাকে ছেড়ে আসতেই হবে। মৃন্ময় বিজ্ঞানী হিসেবে যতটা যোগ্য, তোমার স্বামী হিসেবে ততটাই অপদার্থ। ওর সঙ্গে বাকি জীবনটা কি করে কাটাবে তুমি? ওকে ছেড়ে কি করে যাব আমি? অসহায় দেখায় তনিষাকে। যেতে হবে। এক কাজ করো, তোমার জিনিসপত্র সব নিয়ে আমার সঙ্গে চলো। যতদিন না ডিভোর্স হচ্ছে আমার বোনের সঙ্গে থাকবে। এই কি হলো তোমার? মুখের সামনে থেকে অবাঞ্ছিত কিছু একটা সরানোর চেষ্টা করলো তনিষা। একটা ফড়িং মুখের উপরে এসে পড়েছে একদম। ডাক্তার মাথার টুপি দিয়ে মারতে গেলেন ফড়িংটাকে, কিন্তু তার আগেই উড়ে গেল সেটা। আচ্ছা, তোমাকে কেন ওই গ্রাম্য পরিবেশে ফেলে রেখেছে বলতে পারো? জানে তুমি পোকামাকড়ে ভয় পাও। তোমার উপর অত্যাচার করা ছাড়া আর কোনো স্বার্থ নেই। দূরে সরে আসে তনিষা। সে যাই হোক, আমরা বিবাহিত। আমি ওকে ছেড়ে আসতে পারবো না। মাথা নাড়েন ডাক্তার। বেশ, তাহলে একবার অন্তত নিজের মুখে স্বীকার করো আমাকে ভালোবাসো তুমি। গাছের ডালের উপরেই পা দিয়ে একটা ঘা মারল ফড়িংটা। কিছুক্ষণ চুপ করে রইল তনিষা। তারপর ধীরে ধীরে মুখ খুলল। বাসি। ফড়িংয়ের হাজারখানা চোখ যেন একসঙ্গে জ্বলে উঠল। একবার ডানা ঝাপটে আরো কাছে এগিয়ে গেল সে। রাগের বশে তার চোখে পড়ল না এক ভয়ানক মৃত্যুদূত একটু দূরে অপেক্ষা করে রয়েছে। কেবল ফড়িংয়ের শরীরের ভিতর থেকে যাওয়া একটা প্রতিবর্ত ক্রিয়া পা দুটোকে আটকে দিল তার। দুটো শক্ত কঠিন ঠোঁট গাছের ডালের থেকে খানিকটা অংশ খুবলে নিল। লক্ষ্যভ্রষ্ট হয়েছে চড়াই পাখিটা। ভয়ের দমকটা কাটিয়ে গাছের নিচের দিকে নেমে এলো ফড়িং। সে বুঝতে পারল না আরও ভয়ানক এক বিপদ অপেক্ষা করে রয়েছে এখানে।
পোকামাকড়দের রোজকার জীবন মানুষের চেয়ে ঢের বেশি দুঃস্বপ্নময়। ভয়ের চোটেই হয়তো আগের থেকে একটু বেশি জোরে ডানা ঝাপটাচ্ছে সে। চড়াইটার হাত থেকে বাঁচার জন্য একটা বড় পাতার তলায় লুকিয়ে পড়ল ফড়িংটা। শিকারকে আর দেখতে না পেয়ে একটা বোমারু বিমানের মতো উড়ে গেল চড়াই। নিশ্চিন্ত হয়ে আবার আগের ডালে ফিরে যাওয়ার চেষ্টা করল ফড়িং, কিন্তু পারল না। তার ডানা দুটো যেন আটকে ধরেছে কেউ। দুপাশে তাকাতেই ব্যাপারটা বুঝতে পারল। একটা সূক্ষ্ম সুতো দিয়ে তৈরি নরম বিছানার উপর শুয়ে আছে সে। মাকড়সার জাল। এর আগেও ভয় পেয়ে পালিয়েছে ফড়িং, কিন্তু এবার যে মৃত্যুময় আতঙ্ক তাকে চেপে ধরেছে, তার থেকে পালানোর কোনো উপায় আর খুঁজে পেল না। কেবল তার মন বলল দেরি হয়ে যাচ্ছে, ভীষণ দেরি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণেই মাকড়সার জালে আটকে থাকলেই, নিজের শরীরের কপালের ডান দিকে পৌঁছাতে 10 মিনিটের বেশি দেরি হয়ে গেলেই গায়ের সমস্ত শক্তি এক জায়গায় করে ডানা ঝাপটাতে লাগলো ফড়িং। কিন্তু তার পা দুটো জন্মের মতো জড়িয়ে গেছে জালের গোলক ধাঁধায়। ক্রমশ ডানা দুটো স্থির হয়ে গেল। ফড়িংয়ের শরীর নিস্তব্ধ হয়ে এলো। আর ঠিক সেই সময়ে একটা ভাবনার বিদ্যুৎ খেলে গেল মাথায়। না, এখনো বাঁচার একটা আশা আছে তার, একটা ক্ষীণ আশা। শরীরের সমস্ত স্পন্দন বন্ধ করে মরার মতো পড়ে রইল সে। কয়েক সেকেন্ডের মধ্যে কিসের যেন একটা ধাক্কায় কেঁপে উঠল মাকড়সার জাল। ফড়িং আধ খোলা চোখে চেয়ে দেখল জালের এক প্রান্তে এসে দাঁড়িয়েছে একটা বিরাট লোমশ কালো প্রাণী। এই জালটা নিজের হাতে তৈরি করেছে যে একটা 8 পায়ের জীবন্ত বিভীষিকা। আরো বেশি করে দুলতে লাগলো জালটা। ফড়িংয়ের শরীরে এখনো কোনো স্পন্দন নেই। ধীরে ধীরে কাছে এসে ফড়িংয়ের নিষ্পন্দ দেহের উপর চড়ে বসলো মাকড়সাটা। বারবার পায়ের ধাক্কা দিয়ে বোঝার চেষ্টা করলো শিকার সত্যি মরেছে কিনা। আঘাতে আঘাতে যন্ত্রণার ঢেউ খেলতে লাগলো ফড়িংয়ের শরীরে, কিন্তু সেই যন্ত্রণার মাঝেও তার মনেও খুশির ঢেউ বইতে লাগলো। ফড়িং বুঝতে পারল নিজের অজান্তেই নিজের মৃত্যু ডেকে আনছে মাকড়সা। ফড়িংয়ের মৃত্যু হলেই তার শরীর থেকে আত্মা বেরিয়ে আসবে। তারপর সেই আত্মা কয়েক ইঞ্চির মধ্যে খুঁজবে অন্য কোনো জীবন্ত শরীর। একটা সময় ফড়িংয়ের দেহটা ছেড়ে গাছ থেকে খসে পড়ল মাকড়সা। কিন্তু মাটিতে পড়ার আগেই যেন প্রাণ ফিরে এলো তার দেহে। আর সঙ্গে সঙ্গে অন্য কোনো দিকে না তাকিয়ে 8 পায়ের উপর ভর দিয়ে মৃন্ময় চৌধুরীর বাড়ির দিকে ছুটতে শুরু করলো সে। দ্রুত, আরো দ্রুত, একেবারে সময় নেই তার হাতে। কয়েক মিনিট পরে সাদা বাড়িটার সামনে পৌঁছে দাঁড়িয়ে পড়ল মাকড়সাটা। তার চোখের যা ক্ষমতা, তাতে মাটি থেকে বাইরের ঘরের জানলাটা দেখতে পাওয়া সম্ভব নয়। তাহলে আর কিছু না ভেবে দেওয়াল বেয়ে উঠতে লাগলো সে। প্রত্যেকটা কাঠের পাটাতন তার সামনে বাধা হয়ে দাঁড়াতে লাগলো। দিক চিনতে ভুল হলো বারবার। পাটাতনের ফাঁকে ফাঁকে মাকড়সার জাল পাতা আছে, সেগুলোকেও এড়িয়ে গেল সে। আর 1 সেকেন্ড সময় নষ্ট করলে প্রাণ সংশয় হবে। গতি, আরো গতি চাই। 8টা ছুটন্ত পাও তাকে শান্ত করতে পারল না। এইবার একটা জানলার সামনে এসে পড়েছে। খোলা আছে জানলাটা, কিন্তু না, এই ঘরে ঢুকে লাভ নেই। এটা তনিষার স্টাডি রুম। এখান থেকে দোতলায় যাবার কোনো উপায় নেই। কিন্তু জানলা ছেড়ে উপরে ওঠার আগেই খোলা জানলা দিয়ে একটা দৃশ্য চোখে পড়তেই সে থেমে গেল। ঘরের কাঁচের জানলা দিয়ে দেখতে পেল বাড়ির দরজা খুলে সিঁড়ি দিয়ে উপরের ঘরে উঠে যাচ্ছে 2টো মানুষ, একজন পুরুষ, অন্যজন মহিলা। ওখানেই আপাতত মৃত শরীরে শুয়ে আছে মৃন্ময়। গতিবেগ আরো বাড়িয়ে আরো উপরে উঠতে লাগলো মাকড়সাটা। দ্রুত, আরো দ্রুত তার ছোট ছোট পাগুলো কেঁপে উঠছে এবার। 1 সেকেন্ড, আর 1 সেকেন্ডও নষ্ট করলে চলবে না।
দোতলার জানলার উপর এসে পড়তেই একটা সূক্ষ্ম ফাটল চোখে পড়ল মাকড়সাটার। কোনো সাধারণ মাকড়সার পক্ষে এইটুকু ফাঁক দিয়ে গলা সম্ভব নয়, কিন্তু এই মাকড়সাটা যেন কিছুর পরোয়া করে না। ওই চুলের মতো ফাঁক দিয়েই নিজের শরীর গলিয়ে দিল সে। পেট আর পায়ের অনেকটা থেতলে গেল, একটা চোখ খুবলে গেল, তাও সব কিছুর পরোয়া না করে জানলার সিল বেয়ে নিচে নেমে এলো মাকড়সাটা। দ্রুত পা চালিয়ে এগিয়ে গেল টেবিলের পাশে রাখা চেয়ারটার কাছে। সুখবর তনিষা। ডাক্তার ভদ্রের উৎফুল্ল গলা শোনা গেল। তোমার দাসত্বের জীবন শেষ। মৃন্ময় মরেছে। মারা গেছে? উফ, সত্যি বলছো তুমি? তনিষার গলা কেঁপে উঠল। মৃত প্রায় ক্ষতবিক্ষত দেহটা চেয়ারের উপরে তুলে আনতে বেগ পেতে হলো মাকড়সাটাকে। এই যন্ত্রণার মধ্যেও মহিলার কথাগুলো তার কানে আগুন ঢেলে দিল। মনে মনে হাসিও পেল। মৃত, তাই না? ডাক্তার ভদ্র তার ডাক্তারি জীবনের চূড়ান্ত শখটা পেতে চলেছে আর কয়েক সেকেন্ডের মধ্যে। মাকড়সাটা এখন চেয়ারের হাতলে, তাকে এখনো দেখতে পায়নি কেউ। টেবিলের উপর রাখা ঘড়িটার দিকে একবার দেখে নিল মাকড়সাটা। এখনো 20 সেকেন্ড বাকি, এখনো সময় আছে। এই মৃত মানুষটার কপালের ডান দিকের অংশে পৌঁছাতে পারলেই লোকটার জামার হাতা বেয়ে উপরে উঠতে লাগলো সে। এতক্ষণে তার গতি অনেকটা বেড়ে গেছে। মনে হয় হার্ট ফেল করে মরেছে। ডাক্তার ভালো করে দেখে বলল, এমনিতেই হার্টের অবস্থা খুব একটা ভালো ছিল না, বলেছিলাম বেশি কাজ না করতে। কাঁধের কাছে পৌঁছেছে মাকড়সা। সাদা কলার বেয়ে উঠে এলো গলার কাছে। ডাক্তার ভদ্র তনিষার দিকে চাইলেন। যাকে মরে গেছে এটাই বড় কথা। তোমার আর আমাকে অ্যাকসেপ্ট করতে কোনো বাধা নেই, কি বলো? না, কোনো বাধা নেই। সত্যি আমি কি যে বলবো। আমি তো ভেবেছিলাম শেষে একদিন ওকে খুন করেই তোমাকে মুক্ত করতে হবে। এই ভালো হলো, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। হ্যাঁ, মাকড়সার ভেতরে এখন প্রতিহিংসার আগুন ফুটতে শুরু করেছে। যে মুহূর্তে মৃন্ময় জেগে উঠবে ঠিক সেই মুহূর্তে এদের মুখের অভিব্যক্তির কথা ভেবে এই চরম উত্তেজনার মুহূর্তেও হাসি পেল তার। না, এখনো কয়েক সেকেন্ড বাকি, কয়েক ইঞ্চির মধ্যেই কপালটা। এখন মাকড়সা মরে গেলেও ভয়ের কিচ্ছু নেই। মৃতদেহের চোখের উপর উঠে এলো মাকড়সা, তারপর ভুরু। অ্যাকসেপ্ট করতে আর বাধা নেই, তাই না? এবার দেখাচ্ছি কি অ্যাকসেপ্ট করতে হয় তোমাকে। এবার বলো তনিষা, ভালোবাসো না আমাকে? মারো মারো শালাকে। একটু ঘাবড়ে গিয়ে তনিষার দিকে চাইলেন ডাক্তার ভদ্র। সবার কি কি বলছো তুমি এসব? মৃন্ময়ের মুখের দিকে দেখায় তনিষা। একটা মাকড়সা, ওই দেখো, প্লিজ ওটাকে মেরে দাও আগে। দ্রুত একটা বই হাতে তুলে নিলেন ভদ্র। মাকড়সাটার উপরে সেটা নামিয়ে আনতে গিয়েও থেমে গেলেন। মাকড়সাটাও থমকে দাঁড়িয়েছে। হ্যাঁ, মার আমাকে। মারলে আমার আত্মাটা আবার বেরিয়ে আসবে শরীর থেকে। কপালের ডান দিকে এসেই গেছি, আবার নিজের শরীরে ফিরে আসবো আমি। মার। কি যেন ভেবে বইটা সরিয়ে নিলেন ভদ্র। তোর এটাকে থেতলে মারলে মুখটা কি অবস্থা হবে ভেবেছ? দাঁড়াও। কথাটা বলে টেবিল থেকে একটা ছেঁড়া কাগজ তুলে নিলেন তিনি। মাকড়সাটা আবার কপালের দিকে চলতে শুরু করেছে। তার গতিপথের সামনে কাগজটা ধরতেই কাগজের উপরে উঠে এলো মাকড়সাটা। পথ যে পাল্টে গেছে সেটা বুঝতে পেরেই পিছু হাঁটার চেষ্টা করলো সে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। মাকড়সা শুদ্ধ কাগজটাকে জানলা গলিয়ে দূরে ছুঁড়ে ফেলে জানলাটা বন্ধ করে দিলেন ডাক্তার ভদ্র। ঘাসের উপর পড়ে কয়েকবার কেঁপে উঠে নিথর হয়ে গেল মাকড়সাটা। You can mess with anything, but you cannot mess with science.
কারণ পৃথিবীর কোনো এক আদিম ভোরে প্রথম যে মানুষ আগুন জ্বালিয়েছিল সে আলোর সঙ্গে সঙ্গে নিজের অজান্তেই সৃষ্টি করেছিল তার চেয়েও গভীর এক অন্ধকার, এমন এক অন্ধকার যা ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে আরও বিধ্বংসী, আরও ভয়ানক করে তোলে।